খুনি হাসিনার পক্ষ থেকে যাই করা হোক না কেন, বাংলাদেশের মানুষ কখনোই এটা মানবে না। ফ্যাসিস্টকে আবার বাংলাদেশে আসার বা যে কোনো সুযোগই নাই। আর রাজনীতিতে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার অনেক আগেই চলে গেছে। তো সেই জায়গাতে বিন্দুমাত্র জায়গা নাই আসলে। কিন্তু আমি যদি কয়েকটা নাম বলি, যেমন গুমের শিকার সাজেদুল ইসলাম সুমন, চৌধুরী আলম, মাহবুবুর রহমান রানা, পারভেজ হোসেন, সাদিকুল ইসলাম মাসুদ, কাজী ফরহাদ, আদনান চৌধুরী, মোহাম্মদ চঞ্চল হুম, এবং তাদের মতো আরো অনেকের যাদের নাম আপনি জানেন, আপনার কাছে প্রত্যেকের নাম রয়েছে। তো ২ জি, বছরের বেশি সময় হয়ে গেছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই, আওয়ামী লীগের সেই কাঠামো নেই। তারপরও জি। তারা কই? আয়নাঘরগুলো উন্মুক্ত করা হয়েছে। অনেক এভিডেন্স এসছে আমাদের কাছে। প্রিয় দর্শক, ডয়চে ভেলের বন কার্যালয় থেকে স্বাগত জানাচ্ছি। আমি আরাফাতুল ইসলাম। আজ আমাদের সঙ্গে রয়েছেন সংরক্ষিত আসনে বিএনপির সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি। আপনারা কে কোথা থেকে দেখছেন এই সাক্ষাৎকার জানাতে পারেন মন্তব্যে, পাশাপাশি করতে পারেন প্রশ্ন। সানজিদা ইসলাম তুলি, ডয়চে ভেলে থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে দিল্লিতে বাংলাদেশ সরকারের আপত্তি সত্ত্বেও। যদিও ভারত বলছে যে তারা এই শেখ হাসিনার বক্তব্য, সেটাকে তারা আসলে আমলে নিচ্ছে না বা তাদের এই বক্তব্যের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু তারপরও এই বিষয়টা বাংলাদেশ ভারত সম্পর্কের উপরে কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনার মনে হয়? আমি কিন্তু সাধারণ মানুষ যারা অভ্যুত্থান এনেছে, যারা বিগত সময়ে স্বৈর শাসনের শিকার, তাদের মধ্যে এই শেখ হাসিনার যেই আপনি বক্তব্যের কথা বলছেন, এই জায়গাটাতে কি মানে এই জায়গাটাকে প্রাসঙ্গিক করার কোনো জায়গায় তারা কিন্তু আনেনি। এবং আমরা কিন্তু আমার মনে হয় না কেউ শুনেছেও যে আসলে তিনি কি বলেছেন বা কোথায় পার্শ্ববর্তী দেশ ভারত থেকে তিনি কি বলেছেন। বাট একটা জায়গায় আমরা খুব পরিষ্কার। যেই জায়গাটা হচ্ছে যে আ ফ্যাসিবাদ কখনো আসলে ফিরে আসে না। তো সেই সম্ভাবনাটা বাংলাদেশে আ অন্তত এই খুনি হাসিনার আর নাই। এবং আমরা মনে করি যে আ আওয়ামী লীগ সেই আ জায়গাটা হারিয়ে ফেলেছে রাজনীতির মাঠ থেকে। এবং সেখানে বাংলাদেশের মানুষের মাঝে ফিরে আসার ওই রাস্তাটা বন্ধ হয়ে গেছে একেবারেই। তো সেই জায়গা থেকে আ অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ ২ দেশের জন্য। এবং ভারতের সাথে বাংলাদেশের আ বাকি সকল সম্পর্ক আমার মনে হয় ঠিক থাকবে। শুধুমাত্র এই একটা জায়গায় আমাদের সকলের পক্ষ বাংলাদেশের নাগরিক হিসেবে আমি বলতে চাই, একজন সংসদ সদস্য হিসেবে বলতে চাই যে আ অবশ্যই এটা আমাদের জন্য আ বাংলাদেশের নাগরিক হিসেবে এবং আ যারা আমরা তার আ এই অত্যাচার, নির্যাতন সবকিছুর শিকার, তাদের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আ ভারত সঠিক সিদ্ধান্ত নিবেন। আ এই পলাতক খুনি হাসিনা আ সেই দেশে থেকে আমার দেশের অভ্যন্তরে যে কোন্দল সৃষ্টির চেষ্টা করে যাচ্ছেন, যদিও চেষ্টাটা ব্যর্থ হচ্ছে। কিন্তু বারংবার যে চেষ্টাটা করে যাচ্ছে, সেই দিকে তারা আ দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার জন্য যতটা সম্ভব রেখে সেই দৃষ্টিতেই তারা এটা আগামী সময়ে হয়তো হ্যান্ডেল করবেন। আপনি একটু আগে যেটা বললেন যে আসলে এটা সেভাবে হয়তো কেউ গুরুত্ব দিয়ে শুনছে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তীব্র একটা প্রতিক্রিয়া হচ্ছে। বিশেষ করে বাংলাদেশ যে একটা বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, সেটাকে অনেকে বলছে যে এটা অত্যন্ত কড়া বিবৃতি হয়েছে এবং আসলে আ আওয়ামী লীগই এরকম একটা প্রত্যাশা করেছিল যে এরকম একটা প্রতিক্রিয়া দিবে এবং সেটাতে তাদের জন্য এটা একটা সুবিধাজনক হবে। তো আপনার কাছে কেন মনে হচ্ছে যে এত কড়া একটা প্রতিক্রিয়া জানাতে হলো, যে বক্তব্যের আসলে তেমন কোনো গুরুত্ব আপনি দেখতে পাচ্ছেন না? অবশ্যই প্রতিক্রিয়াটা দরকার। কারণ হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যারা হচ্ছে আমাদের ২ দেশের মধ্যে সম্পর্কগুলোকে আ কোন দিকে যাবে সেই উম আসলে নির্দেশনায় যায়। তো আমাদের মনে হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিক দিক থেকে এইরকম বিবৃতি আর কখনো কোনো সময় কি গিয়েছে কিনা আমাদের জানা নাই। কিন্তু এটা দরকার ছিল কারণ এটা জানানোর জন্য যে এইটা আসলে আ বাংলাদেশের জন্য সম্পর্কটাকে উন্নতির দিক থেকে অবনতির দিকে নিয়ে যাবে। এই জিনিসটাকে আ ইন্ডিয়ার সকল আ সরকারের কাছে আসলে তুলে ধরাটা এটা দরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতিগত দিক থেকে। সেই জায়গা থেকে এটা অবশ্যই যুক্তিযুক্ত হয়েছে। আ একজন কাউকে তো বলতে হবে যে একটা পার্শ্ববর্তী ভারতে বসে যখন এই সমস্ত আ উস্কানিমূলক কথাবার্তা বলা হয়,
এবং আসছে, আপা আসছে এরকম বয়ান আনা হয়। তো সেই জায়গা থেকে আমাদের দায়িত্ব ছিল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলার, এবং দায়িত্বটা খুব সুন্দরভাবে পালন করা হয়েছে। আমি আ এইজন্যই আপনাকে বলছি যে আ বাংলাদেশের মানুষের কাছে যে আ এইটা যতটুকু গুরুত্ব পায়নি কেন? সারা বাংলাদেশে আপনি কয়টা জায়গায় এটা নিয়ে কথা বলতে দেখেছেন? সারা বাংলাদেশের মানুষের মধ্যে আমরা যে এই যে অভ্যুত্থানের ২ বছর পালন করলাম ৫ই অগাস্টে। আপনি যদি দেখেন তো সেইখানে আ কোন জায়গায় কি আসলে শেখ হাসিনা কথা বলবে বা বয়ান আসবে এরকম কোন কথা কি আপনি শুনতে পেয়েছেন কিনা? সেই কিন্তু জায়গা থেকে বাংলাদেশ আপনি যদি সরকারের যে দেখেন বিবৃতি সেটা তো সব জায়গায় প্রচার হয়েছে এবং সেই বিবৃতির মাধ্যমে তো মানুষ জানতে বাংলাদেশ পারছে যে সর শেখ হাসিনা একটা বক্তব্য দিয়েছে এবং সেই বক্তব্যের এরকম একটা প্রতিক্রিয়া বিএনপির তরফ থেকে করা হয়েছে, বিএনপি সরকারের তরফ থেকে করা হয়েছে। অবশ্যই। কারণ একটা সরকার, একটা দেশের সরকার, আ ভারতের সরকার যদি এরকম আ আ পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট একজন আ ম খুনি হাসিনার মতো মানুষকে তার দেশে রেখে সেখানে মানে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি তাকে এইভাবে গণমাধ্যমের মাঝখানে এসে কথা বলতে দেয়া হয়, সেটা একজন অপরাধীর ক্ষেত্রে আমি মনে করব যে আ সঠিক নয়। সেই জায়গা থেকে বাংলাদেশ সরকারের বিবৃতিটা অবশ্যই ঠিক আছে। বাট এটার মানে এইটা না যে এর জন্য বাংলাদেশের মানুষের ভেতরে আসলে খুব অনেক বেশি আ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে বা বাংলাদেশের মানুষ খুব বেশি এটাকে আমলে নিচ্ছে। এটা হচ্ছে আমার দেশের ২ দেশের সম্পর্কের ক্ষেত্রে আমি বারবার একটু আগেও আপনাকে বললাম। সম্পর্কটা কোন দিকে যাবে? আমরা সবসময় চিন্তা করি যে ২ টা দেশের মধ্যে সম্পর্কটা উন্নতির দিকে যাক। তো সেই দিকে যেতে হলে আমাদেরকে যা করণীয় সেটা আমার সরকারের পক্ষ থেকে বলাই উচিত। তো এই জায়গাটাতে হচ্ছে যে ধরুন যখন মানে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এরকম তো একটা ধারণা হুম, করছিলেন অনেকেই বিশ্লেষকরা এবং ভারতের তরফ থেকে আমরা দেখছিলাম যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা আরেকটু উন্নয়ন করা, আরেকটু মানে ভালো করার একটা উদ্যোগ চলছে। তো তার মধ্যে এই যে বাংলাদেশের মানে একটা অনুরোধ বা বাংলাদেশের একটা আপত্তি যে ভারত হুম। আমলে নিল না। এইটার কারণ আপনার কাছে কি মনে হয়? কারণ আমরা কিন্তু অতীতে দেখেছি ২০১৮ সালে খালেদা জিয়ার একজন আইনজীবী তিনি ভারতে একটি সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন। তাকে কিন্তু ভারতে ঢুকতেই দেয়া হয়নি। মানে ভারতের বিমানবন্দর থেকেই তাকে ফেরত পাঠানো হয়েছিল এবং সে সময় বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের এটা নিয়ে আপত্তি ছিল এবং দেখা গেছে যে দৃশ্যত হুম, সেই আপত্তিকে আসলে আমলে নিয়েছে ভারত। যেটা জি, এইবার জি। বিএনপি সরকার সময় নিচ্ছে না বলে মনে হচ্ছে। আ কেন আমি এই জায়গাটাতে আমার মনে হয় একটু দ্বিমত পোষণ করছি। বাংলাদেশ সরকার এই আপত্তি জানানোর পরে এইটা ভারত সরকার আমলে নিচ্ছে না, এই জায়গাটা আমার মনে হয় আ কিছুটা দ্বিমত আছে। কারণ হচ্ছে যে আমলে না নিলে যে আমাদের স্টেটমেন্টটা যে এত স্ট্রং ছিল, এই বয়ানটা কিন্তু এসছে ভারতে, না? তো আমাদের স্টেটমেন্টটা স্ট্রংলি নিয়েছে দেখেই এই বয়ানটা এসছে। এই জায়গা থেকে আমি বলতে চাই অবশ্যই। আর আপনি যেটা বললেন যে বিগত সময় থেকে সম্পর্কটা উন্নতি করার জন্যই আমরা কিন্তু আ সর্বাত্মকভাবে বাংলাদেশ চেষ্টা করে যাচ্ছে এবং এটা যেন উন্নয়ন হয়। অনেক পরিবর্তন এসেছে আপনি জানেন। এখানে যারা কর্মরত আছেন তাদের মধ্যেও ভারতীয় এমবাসি গুলোতে। তো সেই জায়গাতে আপনি যদি দেখতে পান যে আ তাদের মধ্যে মধ্যকার যেই কথোপকথন বা যোগাযোগ সবকিছুর মাধ্যমে কিন্তু এটা চলে আসছে সামনে। আর আমলে নিচ্ছে না এই জায়গাটাতে আসলে অবশ্যই দ্বিমত আছে। এটা কিন্তু আমরা আপনি পরবর্তী আমাদেরকে একটু আরো অনেক উদাহরণ দিবেন কিছুতে যে আসলে আমরা আমলে নিচ্ছে এটা আমরা কিভাবে বুঝবো? আ সরকার পক্ষ থেকে এত স্ট্রং একটা স্টেটমেন্ট যাওয়াটা, এইটা একটা কিন্তু অসম্ভব স্ট্রং মেসেজ আমার কাছে মনে হয়। যে পূর্ববর্তী সময়ে কিন্তু কোন সরকার, হাসিনা সরকার বলেন, বিগত সময়ে কিন্তু যায়নি। তো এইটাই একটা জায়গায় বাংলাদেশকে রেখেছে ডেফিনিটলি ভারতের কাছে। এখনকার পরিস্থিতিতে যে বাংলাদেশ এই স্টেটমেন্টটা সরাসরি তাদের কাছে দিতে পেরেছে। আমরা ইউটিউবে একটি জরিপ করেছিলাম। সেখানে প্রশ্ন ছিল, প্রিয় দর্শক, ভারতের নতুন দিল্লিতে সংবাদ সম্মেলনে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। এর ফলে ২ দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে মনে করেন কি? তো জরিপে যারা অংশ নিয়েছেন তাদের ৮৩% মনে করেন যে নেতিবাচক প্রভাব পড়বে। আপনি কি এই বিষয়ে আর কিছু যোগ করতে চান? আ আমি মনে করি বাংলাদেশের পক্ষ থেকে যেই কোনো ধরেন যে এই ঘটনাটার জন্য এটাকে আমরা কিভাবে একটা সমাধান বা বাংলাদেশ কিভাবে চায়, ভারতের কাছ থেকে সম্পর্কটা কিভাবে দেখতে চাচ্ছে। এই জিনিসটা যদি আপনি তুলে না ধরেন, তাহলে কি আপনি এটাকে সমাধানের দিকে কিভাবে নিবেন? তো সেই জায়গা থেকে বাংলাদেশ ডেফিনিটলি তার
জায়গায় যেই যৌক্তিকতা দরকার, যেই জায়গাটা যেটা তুলে ধরা দরকার, যে জায়গাটা বন্ধ করা দরকার, সেটা ডেফিনিটলি বাংলাদেশের জায়গা থেকে তুলে ধরছে। বাংলাদেশ সরকার যথাযথভাবে তার দায়িত্ব পালন করে যাচ্ছে এবং জরিপে আসলে কি আসছে তার থেকেও বেশি দরকার যে বাংলাদেশ, বাংলাদেশ সরকার, বাংলাদেশের মানুষ কি চাচ্ছে এবং কি দেখতে চাচ্ছে। সেই জায়গাটায় আমরা মনে হয় খুব বেশি পরিষ্কার। তো সেই জায়গা থেকে সম্পর্কটা আমার মনে হয় বাংলাদেশ চাচ্ছে ইতিবাচক দিকে যাক। তো এখানে নেতিবাচক দিকে যাওয়ার কোনো ওয়েই নাই। কারণ আ খুনি হাসিনার পক্ষ থেকে যাই করা হোক না কেন, বাংলাদেশের মানুষ কখনোই এটা মানবে না। বাংলাদেশের মানুষের আমি যেটা আমার বক্তব্যের শুরুতে বললাম আপনাকে যে, এই জায়গাটাতে বিন্দুমাত্র স্থান নেই। আ ফ্যাসিস্টকে আবার বাংলাদেশে আসার বা ওই যে কোনো সুযোগই নাই। আর রাজনীতিতে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার অনেক আগেই চলে গেছে। তো সেই জায়গাতে বিন্দুমাত্র জায়গা নাই আসলে। আর এই জিনিসটা কোনো আ আমার মনে হয় ভারতের মতো একটা রাষ্ট্র বাংলাদেশের সাথে যে যারা নিজেরাও আমরা জানি যে অবশ্যই সম্পর্কটা ইতিবাচক দিকে জায়গায় নিতে চাচ্ছেন এবং সেই চেষ্টায় আছেন। তো সেই জায়গাতে আ সেইভাবেই সম্পর্কটা বজায় রাখবেন। গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের পরিবারের অধিকার আদায়ের আন্দোলনের প্ল্যাটফর্ম মায়ের ডাকের সহ প্রতিষ্ঠাতা আপনি। শেখ হাসিনা সরকারের আমলে গুমের শিকারদের সন্ধান করেছেন আপনি, আপনার সংগঠন। গুমের শিকার সেই মানুষদের কোনো সন্ধান কি পেয়েছেন আপনারা? আ আপনি জানেন যে বিগত সময়ে আ ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা ইনকোয়ারি কমিশন হয়েছে। তো ইনকোয়ারি কমিশনের তথ্য মতে আ প্রায় ১৫৬৯ টি কেসকে ভেরিফাইড করা হয়। প্রায় ১৮৫০ এর উপরে তারা আ আবেদন জমা পড়ে সেখানে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের। তো সেই জায়গা থেকে প্রায় ২৫১ জনের উপরে যারা গুম হবার পরে এখনো ফেরত আসেনি। এবং এই সকলগুলো কেস যারা ফেরত এসছেন একটা লং টার্ম বা একটা শর্ট টার্ম আ যারা গুম ছিলেন তারপরে সারভাইভার্স যারা, এই সকল কেসগুলো আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট সময়েই গঠন করা হয়। সেখানে চলমান আছে। প্রত্যেকটা কেস ইনভেস্টিগেশন চলছে সেই কেসগুলোর। ৩ টা মামলা আপনারা জানেন যে অলরেডি ২৬ জনকে বিগত সময়ে অ্যারেস্ট করা হয়েছে এবং তারা আছেন, জিজ্ঞাসাবাদের মধ্যে আছেন এবং এই গুমের পেছনে যিনি প্রধান আ আ কারিগর ছিলেন, যে নির্দেশদাতা ছিলেন সাবেক খুনি হাসিনা, বিগত প্রধানমন্ত্রী এবং তার নির্দেশনায় আ জিয়াউল আহসান যিনি এডিজি ছিলেন অপস র‍্যাবের। তো তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং পরবর্তীতে সেই সূত্র ধরেই ইনভেস্টিগেশন গুলো চলছে এবং সেই সূত্র ধরেই কেসগুলো এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এবং আমি বলতে চাই যে বাংলাদেশ সরকার কিন্তু সেই বিষয়ে যথেষ্ট অ সজাগ এবং সরকার চান যে এই ভুক্তভোগী পরিবারগুলো যেন সন্ধান পায়। তাদের যারা গুম হয়ে গেছে এবং পরিবারগুলোর পুনর্বাসনের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের সকল পরিকল্পনা সরকার গ্রহণ করেছে। কিন্তু আমি যদি কয়েকটা নাম বলি, যেমন গুমের শিকার সাজেদুল ইসলাম সুমন, চৌধুরী আলম, মাহবুবুর রহমান রানা, পারভেজ হোসেন, সাদিকুল ইসলাম মাসুদ, কাজী ফরহাদ, আদনান চৌধুরী, মোহাম্মদ চঞ্চল হুম, এবং তাদের মতো আরো অনেকের যাদের নাম আপনি জানেন, আপনার কাছে প্রত্যেকের নাম রয়েছে। তো ২ জি, বছরের বেশি সময় হয়ে গেছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই, আওয়ামী লীগের সেই কাঠামো নেই। তারপরও জি। তারা কই? তারা কি বাংলাদেশে কোথাও তাদেরকে এখনো রাখা আছে, বা তাদের পরিণতি কি হয়েছে এটাই গত ২ বছরেও জানা গেল না একদমই? এই জায়গাটায় আমি বলব যে আ আ যেটা ইনকোয়ারি কমিশন যেটা ছিল, সেই ইনকোয়ারি কমিশনের দায়িত্বটা আসলে শুধুমাত্র ইনকোয়ারি করা পর্যন্ত। পরবর্তীতে যখন ট্রাইব্যুনাল গঠন করা হলো, ইনকোয়ারি কমিশন তথ্য মতে যারা ধরেন র‍্যাব কর্তৃক তুলে নিয়ে গিয়েছে বা অন্য কোনো বাহিনী কর্তৃক তুলে নিয়ে গেছে, তো সেই কেসগুলোকে তারা এট লিস্ট আইডেন্টিফাই করতে পেরেছে। এবং আইসিটি ট্রাইব্যুনাল যেটা এখন চলমান কাজ। কারণ প্রত্যেকটা ঘটনা যখন রাষ্ট্রীয় বাহিনী দ্বারা করা হয়েছে, এই ঘটনাগুলোর যে এভিডেন্স গুলো আপনারা জানেন, সে সময় কিন্তু এটা দুঃসাধ্য সব এভিডেন্স গুলো কালেক্ট করা বা পেয়ে যাওয়া। তারপরেও সেই ইনভেস্টিগেশন চলমান আছে। আ যাদের এগেইনস্ট এ অ্যালিগেশন বা যেই সূত্র বা তথ্য মতে কেসগুলো এগিয়ে যাচ্ছে। আপনি সাজিদুল ইসলাম সুমনের কথা বলেন, কাজী ফরহাদের কথা বললেন, আরো সকলের যারা গুম হয়ে গেছে, যাদের সন্ধান এখনো মেলেনি তাদের কথা বললেন। এই প্রত্যেকটা কেস নিয়ে আইসিটি ট্রাইব্যুনাল কাজ করছে। আমি নিজে
ইনভলভড, যেমন আপনি সাজিদুল ইসলাম সুমন আমার ভাইয়ের কথা বললেন। এই কেসটাতে ইনভলভ। এই কেসে র‍্যাবে আম তৎকালীন যেই অফিসাররা ছিলেন তাদের সাথে ট্রাইব্যুনাল কথা বলছেন, তাদেরকে জেরা করা হচ্ছে। আমি জানি নিজে, কারণ আমি গত সপ্তাহেই ট্রাইব্যুনালে গিয়েছিলাম দেখার জন্যে যে কতটুকু এগিয়েছে। বাট হ্যাঁ, আমি এই জায়গাটাতে আপনার সাথে একটু মা আ সহমত যে এইটাতে বিগত ১৮ মাসে আমরা যতদূর প্রোগ্রেস দেখতে চেয়েছিলাম, সেই প্রোগ্রেসটা ছিল না আসলে। কারণ হচ্ছে যে আ অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন ইনকোয়ারি কমিশনটা গঠন করা হয়, যে ৫ জনের, আপনি জানেন যে ৩ জন কমিশনার ছিলেন, ২ জন বিচারপতি ছিলেন। তো কমিশনের ক্যাপাসিটিটা আসলে এতগুলো কেসকে সাপোর্ট দেওয়ার মতো অবস্থা ছিল না। তারপরেও আমরা তাদের কাছ থেকে অনেকগুলো বর্ণনা পেয়েছি কিভাবে নির্যাতন করা হতো। আয়নাঘরগুলো উন্মুক্ত করা হয়েছে। অনেক এভিডেন্স এসছে আমাদের কাছে। আর আইসিটি ট্রাইব্যুনাল যখন গঠন করা হলো, তো সেই ট্রাইব্যুনাল যখন এই আ কেসগুলোকে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির আন্ডারে নিয়েছে, এবং এই কেসগুলো সবগুলোই সিস্টেমেটিক অ্যান্ড ওয়াইড স্প্রেড। এইজন্যই এগুলোকে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির আন্ডারে নেয়া হয়েছে। তো সেই কেসগুলো আমি জানি পিছনে যে এদের ইনভেস্টিগেশন টিম ইনভেস্টিগেশন করে যাচ্ছে। আমাদের কাছে যত তথ্য প্রমাণ ছিল আমরা সবকিছু প্রোভাইড করেছি। আ ভিকটিম ফ্যামিলি গুলোর মধ্যে অবশ্যই আমি বলব যে আ যে চরম একটা ট্রমা কাজ করছে, সেই ট্রমাটা কিন্তু এখনো চলমান আছে। আ আরাফাত ভাই জানেন, আপনি আগেও তাদের সাথে আমাদের সাথে আ অনেক কথা বলেছেন। আমাদের সাথে ডয়েচ ওয়েল অনেক ডকুমেন্টারিও করেছে। তো সেই জায়গা থেকে সত্যগুলো যে একদম সামনে আসার, সেই সত্যগুলো এখনো সামনে আসেনি। এবং যতক্ষণ না আসলে ফুল ক্লোজার পাচ্ছে এই কেসগুলো, আমার মনে হয় না কোনো পরিবার আসলে ওই যে এই যে ট্রমাটার মধ্যে আছে। আমরা ইভেন আমার মনে হয় যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এইটা আরো বেড়ে গেছে। কারণ এখন আমরা আয়নাঘর দেখতে পাচ্ছি। আমরা বীভৎস রকম আ যেই যন্ত্রণা, যেই বীভৎস রকম টর্চার, তার বর্ণনা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, এবং আমরা জানি যে হয়তো এরকম একটা সেলে আমার ভাইদেরকেও রাখা হয়েছিল। কিন্তু এর পরবর্তী সময়টাতে তাদের সাথে কি করা হয়েছে এবং সেই শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। কারণ এই বিচার কার্যগুলাতে আমরা চাই স্বচ্ছতার সাথে যেন বিচার করা হয়, এবং প্রত্যেকটা সত্য তথ্য সামনে আসে, এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হয়। আমরা সা যাদের এগেইনস্ট এ অ্যালিগেশন, এই সমস্ত গুম যাদের দ্বারা হয়েছে, এদের সাথে সংশ্লিষ্ট সবার সর্বোচ্চ শাস্তি চাই, এবং সেই লক্ষ্যে এখন আপনারা জানেন যে মন্ত্রিসভায় একটা আইন পাস করা উত্থাপন করা হয়েছে। এটা পাস হয়নি। তো সেই জায়গা থেকে আমরা আশাবাদী। আমাদেরও কিছু চাওয়া আছে। আমাদেরও কিছু আ জায়গা আছে তুলে ধরবার। আমরা সেই জায়গা থেকে সেটা তুলে ধরব। তো এই জায়গাটাতে একটু কথা বলতে চাচ্ছিলাম যে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬, যেটা এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তো বাস্তব ক্ষেত্রে এই আইন কতটা ভূমিকা রাখতে পারবে বলে আপনার মনে হয় যখন এটা বাস্তবায়ন হবে? জি, আমার মনে হয় যে ১ম এ আমি যাই যে আপনি যেটা আমাদের গুমের কেসগুলো ধরছেন, বিগত সময়ের যেই আ হাজারেরও বেশি কেস। সেই কেসগুলো কিন্তু চলে যাচ্ছে হচ্ছে আইসিটি ট্রাইব্যুনালে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, হ্যাঁ? সেই কেসগুলো চলমান থাকবে, ইনভেস্টিগেশন, বিচার ওইখানেই হবে। আর যেই আইনটা খসড়া হচ্ছে সেটা হচ্ছে আমরা যদি আপনি দেখেন যে কোন গুম বাংলাদেশে হচ্ছে কিনা, এই কালচার বাংলাদেশে ফিরে আসছে কিনা। আমরা আমার মনে হয় আমাদের সরকার, আ এটা আপনি যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেন, বিরোধী দল বলেন, এই জামাত বলেন, কেউই কখনো এই সংস্কৃতি বা এই কালচারটা হয়তো বাংলাদেশে আসতে দিবে না। যেখানে যে ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেমেটিক ওয়েতে আবারও গুমের কালচারটা ফেরত আসবে। তো আমি যদি কখনো কোনো গুমের ঘটনা ঘটেও, সেটাকে ইন্ডিভিজুয়াল কেস হিসেবে নেয়ার জন্যই এই আইনটা। আ এই আইনটাতে আমরা যেটা দেখেছি, আমরা মনে করি যে সর্বোচ্চ শাস্তি আ বিধান করা হয়েছে, এবং ভুক্তভোগী পরিবারদের পুনর্বাসনের জন্য যেই আ প্রস্তাবনাগুলাও এসছে, সেগুলো যথেষ্ট পরিমাণ আমাদের জন্য মনে হয়েছে ভালো, পজিটিভ দেখেছি। কিন্তু একটা জায়গায়, যেমন ইনভেস্টিগেশন এর জায়গায় ডিপেন্ড করতে হচ্ছে যে পুলিশের উপরে বা আ বাহিনীর উপরে। তো সেই জায়গাটাতে আ আমাদের থেকে কিছু দাবি উত্থাপন করা থাকবে। কারণ আমরা চাই একটা কমিশন হোক, যারা হয়তো ইনভেস্টিগেশনটা নিরপেক্ষভাবে করতে পারবে কিনা, বা এই মেকানিজমটাকে আরো স্বচ্ছভাবে আনার জন্য কি করা দরকার। কারণ আমরা জানি যে এইরকম অপরাধ যখন হয়, তখন রাষ্ট্রীয় বাহিনী যখন ইনভলভ থাকে, তখন সেই জায়গা থেকে সত্য তথ্যটা বের করে আনা। আপনি দেখতে পাচ্ছেন যে বিগত কেসগুলোর সলভ করতে আমাদের অনেকটা টাইম যাচ্ছে। কারণ
এটা অনেক বেশি মানে কষ্টকর কার্যত এখনো সাধ্য। আসলে কোনটাই সলভড হয়নি। মানে আমি যে হ্যাঁ, নামগুলো বললাম, আপনার একদম কিন্তু নিজের ভাই, বিচারের আপনি এখনো জানেন না যে আপনার বিচারের ভাইয়ের জায়গায় সাথে যেতে কি পারেনি। হয়েছে। সেটাই। তো কার্যত এটাকে আ মানে একটা বিচারের সর্বোচ্চ জায়গায় নিয়ে আসার জন্য যথেষ্ট পরিমাণ সময় লাগে। তো এই জায়গাটা থেকে আমি বলতে চাই যে হ্যাঁ, আমাদের পক্ষ থেকে এটা বলার যে ইনভেস্টিগেশন গুলো আমরা স্বচ্ছ চাচ্ছি এবং সত্য তথ্যটা যেন সামনে আসে। আপনি যেটা বললেন সেটার টিআইবির যে নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান তিনিও একই কথা বলেছেন। কিন্তু আমার কথা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেটা জারি করা হয়েছিল যে অধ্যাদেশ, সেখানে তো গুমের তদন্তের দায়িত্ব জাতীয় মানবাধিকার কমিশনের উপরই ন্যস্ত করা হয়েছিল। তো বিএনপি সেটাকে না নিয়ে হুম, নতুন করে আবার এটা পরিবর্তন কেন করতে যাচ্ছে? মানে আপনি একটু আগে বলছিলেন যে রাজনৈতিক দলগুলো তো এটা চাইবে না। কিন্তু মানে কাগজে কলমে আপনি যখন দেখছেন তারা আবার এই হুম। পরিবর্তনগুলো তাহলে কেন করতে যাচ্ছে? আপনার কাছে কি মনে হয়? আমার আমার মনে হয় যে আপনি যেটা বলছেন আ জাতীয় মানবাধিকার কমিশন যেটা। তো মানবাধিকার কমিশনের কাজটা কিন্তু আ পুরোপুরিভাবে মানবাধিকার কমিশন করতে পারছে কিনা, আপনি যদি গুমটাকে আলাদাভাবে রাখেন, হ্যাঁ? কারণ আমরা বিগত এই আপনি যেটা বললেন যে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে ইফেক্টিভ রেজাল্ট আনার ক্ষেত্রে। আ মানে একটা জায়গায় আমরা ছিলাম এবং আমরা এখন পর্যন্ত সেই জায়গাটায় রয়ে গেছি। বাট এর মধ্যে কিন্তু কিছু কাজ ইনকোয়ারি কমিশন করেছে। গুম কমিশন যেটা ছিল। তো গুম কমিশন যে ১৮ মাস কাজ করেছে, এইটার ব্যাপকতা এত বড়, এত বেশি যে ইনভেস্টিগেশন গুলা করার জন্য এবং প্রত্যেকটাকে বিচারিক জায়গা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আ যতটুকু তথ্য প্রমাণ দরকার সেগুলো কালেক্ট করার জন্য ৫ জনের যে ইনকোয়ারি কমিশনটা ছিল তাদের সাথে বড় টিমও ছিল। একটা গুম কমিশনের পক্ষেই সম্ভব হয়নি। সেটাকে আসলে যথেষ্ট পরিমাণ ক্যাপাসিটি দ্বারা সার্ভ করা। তো আমরা কেন গুমের মতো এরকম চরম মানবাধিকার লঙ্ঘন এবং এইটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কেস যথেষ্ট পরিমাণ বড়। তো আমার মনে হয় তো যথেষ্ট পরিমাণ এখানে এফোর্ট লাগে, আপনার ম্যান পাওয়ার লাগবে, সবকিছু লাগবে। সেটাকে কি জাতীয় মানবাধিকার কমিশনের মধ্যে নিয়ে আসাটা যৌক্তিক না আমার পক্ষ থেকে। কারণ আমরা বিগত সময়ে জাতীয় মানবাধিকার কমিশনকে দেখেছি বাংলাদেশের অন্য যত অপরাধ আছে মানবাধিকার লঙ্ঘন যেগুলো হচ্ছে সেগুলোকেই কি তারা সুরাহা করতে পারছে কিনা? তাদের ক্যাপাসিটিতে হচ্ছে কিনা? তো সেই জায়গা থেকে আমার মনে হয় না গুমটাকেও জাতীয় মানবাধিকার কমিশনে নিয়ে যাওয়ার কোনো আসলে যৌক্তিকতা আছে। আমরা এই রেজাল্টটা দেখতে পাইনি। তো যখন কিন্তু দেখতে সেক্ষেত্রে পাইনি আপনার আমাদের মনে সমাধানটা হচ্ছে কি? মানে ধরেন পুলিশ বা নিরাপত্তা বাহিনী তাদের বিরুদ্ধেই অভিযোগ, আবার তারাই তদন্ত করবে। আবার আপনি বলছেন জাতীয় মানবাধিকার কমিশন তারাও করতে পারছে না, তাহলে করবেটা কে এই তদন্ত? মানে সমাধান আমাদের আপনারা কি মনে দেখছেন? হয় যে ইন্ডিভিজুয়াল কোনো কমিশন করা দরকার। যেটাকে আসলে মানুষ ভরসা পাবে আন্তর্জাতিক মানের এবং সেইখান থেকেই করা যায় কিনা এবং আমার দেশের এখন পর্যন্ত যে অবস্থা চলমান যেটা আইসিটি ট্রাইব্যুনালে এখন ইনভেস্টিগেশন হচ্ছে, সেটা কিন্তু পুলিশের দ্বারাই হচ্ছে। আমার দেশে তো আর কেউ নাই, আর কোন ব্যবস্থা নাই এই ইনভেস্টিগেশনটা করার আসলে। তো আর বিগত সময়ে যে ২৬ জনকে আ আনা হয়েছে আসামিদেরকে গুমের জন্য। তো তাদের ইনভেস্টিগেশন গুলা পুলিশদের দ্বারাই হয়েছে। তো এই জায়গা থেকে আমরা বলতে চাই যে যৌক্তিক হোক, যথাযথ হোক এবং ভিন্ন যদি আমরা একটা কমিশন গঠন করতে পারি এবং এটার কোন অবস্থা আছে কিনা এই জায়গাটায় আলোচনা আসুক। এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কি এক্ষেত্রে কোনো অবদান রাখার সুযোগ আছে কিনা? আ আমরা বিগত সময়ে জুলাইয়ের ক্ষেত্রে আপনি দেখেছেন যে ফ্যাক্ট ফাইন্ডিং এর ক্ষেত্রে যে যখন জাতিসংঘর রিপোর্টটা আসলো সেটা কিন্তু আমাদেরকে সাহায্য করেছে আন্তর্জাতিক মহল থেকে। এবং আমি চাই অবশ্যই বাংলাদেশের গুমের ক্ষেত্রেও যদি এটা সম্ভব হয় তাহলে হয়তো এই বলপূর্বক গুমের শিকার এই কেস গুলোকে আমরা যদি তাদেরকে ইনভলভ করতে পারি আমাদের জন্য ডেফিনিটলি এটা ভালো হবে এবং আন্তর্জাতিক মহলে এবং সর্বক্ষেত্রে আমরা আসলে এ ন্যায় বিচার আনার ক্ষেত্রে সেই স্বচ্ছতাটা আনতে পারব। এবার একজন দর্শকের একটি প্রশ্ন নেই। তার নাম হচ্ছে রাবিলা খন্দকার। তিনি পেশাজীবী। এই বিষয়টা আর কি বলতে চাচ্ছি, মানে আপনার কাছে আমার কোশ্চেন থাকবে। সেটা হচ্ছে বিগত সরকারের আমলেও আমরা যেটা দেখেছিলাম, যেটাকে আমরা ফেসিস্ট সরকার বলি, সেখানে গুম নিয়ে অনেক আলোচনা হয়েছিল। তো সেক্ষেত্রে বর্তমানে রিসেন্ট যে সরকার এসেছে সেখানেও আমরা দেখলাম কিছুদিন আগেই হচ্ছে বাগেরহাট মোংলায় একটা গুমের ঘটনা ঘটেছে। তো এই এই যে গুমের একটা ঘটনা ঘটলো, তো এইটা নিয়ে আপনার হচ্ছে কি ধরনের থাকবে? হ্যাঁ, এই কেসটা নিয়ে আপনারা জানেন যে
দেশের মধ্যেও আমরা কথা বলেছি প্লাস হিউম্যান রাইটস ওয়াচ থেকে একটা রিপোর্টও করা হয়েছে। তো সেইখান থেকে ইনভেস্টিগেশন চলমান আছে। আ কোস্ট গার্ডদের যেই ইস্যু সেটা নিয়ে আমরা জানি যে তদন্ত চলমান আছে এবং আ ইন্ডিভিজুয়াল গুমের ক্ষেত্রে যেই আইন বা যেই ভাবে বিচার ডেফিনিটলি আমরা আশা করব যে সেইভাবে বিচার হবে। তো আপনার কাছে হতাশাজনক লাগে না যে আপনি বছরের পর বছর এই গুমের ও নিয়ে কাজ করেছেন। এখন একটা সরকার আসলো, আপনি সেই সরকারের সংসদ সদস্য এবং সেই সরকারের সময় আবার গুম হওয়া শুরু হয়ে গেছে। অবশ্যই এটা কাম্য না। এবং এই কেসটার পেছনে আসলেই কি হয়েছে যথাযথ ইনভেস্টিগেশন এর মাধ্যমে আসার পরেই কিন্তু আমরা এটাকে বলতে পারবো, সামনে আনতে পারবো। আ একেবারেই না। মানে একজন মানুষ কেন? আমরা কোনোভাবেই চাই না এটা বাংলাদেশে। যেখানে বিচারগুলো এখনো বাকি পড়ে আছে। বিচারগুলো আমরা এখনো নিষ্পত্তির দিকে যেতে পারিনি। আর এটা তো একেবারেই অনাকাঙ্ক্ষিত। তো এই ইন্ডিভিজুয়াল একটা ইনসিডেন্ট আপনি যদি দেখান, আ আমি একটা জিনিস বলতে চাই আরাফাত ভাই যে আ বিগত এক আমাদের যে স্যাংশন টা হয়েছিল, তার পরবর্তী সময়ে একদম বাংলাদেশে দেখেন ওই সময়টায় কিন্তু ও স্বৈরাচার সরকারও ছিল। সেই সময় থেকে এই পর্যন্ত কিন্তু গুমের ইন্ডিভিজুয়াল ঘটনা একেবারেই নাই। তুলে নিয়ে গেছে কিন্তু কোর্টে প্রডিউস করেছে একটা সার্টেন টাইম পরে। তো এই জিনিসটা কিন্তু এরকম আন্দোলনের মাধ্যমে এবং এটা আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের মধ্যে তুলে ধরার মাধ্যমে এবং আমরা কিন্তু এটা বন্ধ করতে আমার মনে হয় সক্ষম হয়েছিলাম আমরা বাংলাদেশের সবাই মিলে। এবং অভ্যুত্থান পরবর্তী সময়েও কিন্তু আমরা এটা দেখতে পাইনি। এই ইন্ডিভিজুয়াল কেসটা প্রপার ইনভেস্টিগেশন ছাড়া আমরা আসলে বলতে পারছি না যে এটা আসলে কোন দিকে গেছে, কিভাবে হলো। তো সেই জায়গাটার প্রমাণাদি আসলে আমরা এটা স্বচ্ছতার সাথে বলতে পারব। জুলাই জাতীয় সনদ যেটা আরকি, মানে গণভোটের রায়ের আলোকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি ও বিরোধী দলের মধ্যে এক ধরনের মুখোমুখি অবস্থান দেখা যাচ্ছে। তো গণ অভ্যুত্থানে ২ বছর না যেতেই এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিটা নিয়ে আপনি, মানে আপনার কাছে এটার মূল্যায়ন কি? মানে আপনি এটা কিভাবে দেখছেন যে এখনই এত দ্রুতই আবার মুখোমুখি অবস্থানে চলে যাওয়া, যারা একসঙ্গে আন্দোলন করে এত বড় একটা পরিবর্তন করেছে? আ আমার মনে হয় যে আমরা কোন দৃষ্টিতে দেখছি জিনিসটা। জুলাইয়ে যারা আহত শহীদ হয়েছে যারা, আত্মত্যাগ করেছে যারা, এখনো আহত যারা, যারা পঙ্গুত্ব বরণ করেছে, চোখ হারিয়েছে, হাত পা হারিয়েছে, তাদের ক্ষতটা কিন্তু একদম তাজা। আপনি যদি দেখেন আমরা কিন্তু ১৫ বছর ধরে দেখে আসছি এবং এই ট্রমাটার মধ্যে চলে আসছি। তো সেই জায়গা থেকে আপনারা যদি জুলাইদের সবার কথা বলেন, তারা কিন্তু আ আসলে ভবিষ্যৎটা কি হতে যাচ্ছে সেটার ভিতর দিয়ে আসতেছে। আম যদিও সরকার অনেক আ কর্মপরিকল্পনা আপনারা জানেন যে একটা অধিদপ্তর হয়েছে জুলাইয়ের যারা শহীদ ও আহত তাদের জন্য, তাদের ক্ষতিপূরণের জন্য, তাদের বিচারের জন্য, তাদের পুনর্বাসনের জন্য তাদেরকে ভাতা দেয়া হচ্ছে, এককালীন অর্থ দেয়া হচ্ছে এবং সেই পরিবারগুলোকে শিক্ষা, স্বাস্থ্য সব জায়গা থেকে সুবিধা দেওয়ার সরকার যে পরিকল্পনা গ্রহণ করেছে সেটা অলরেডি শুরু হয়ে গেছে। পাশাপাশি গুমের ক্ষেত্রেও আরেকটা অধিদপ্তর করার পরিকল্পনা করছে সরকার। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সরকার আর আপনি যদি যেটা বলছেন যে বিরোধের মুখোমুখি জায়গায় আমরা না। মুখোমুখি জায়গায় আমরা দেখি না। কিন্তু বাংলাদেশটা এত পরিমাণ মানবাধিকার লঙ্ঘন জুলাইকে যদি দেখেন এত বড় একটা হত্যাযজ্ঞ, প্রতিটা মানুষের ভিতরের ক্ষতটা এখনো খুব তাজা। তো তার পক্ষ থেকে আসলে বিচার চাওয়াটা যৌক্তিক দাবির চাওয়াটা এটা আসলেই যৌক্তিক। এবং আমরা আমাদের পক্ষ থেকে আপনি যদি দেখেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার প্রধান বলেন, আমাদের প্রধানমন্ত্রী বলেন, আমাদের সকলে সেটা কিন্তু বারবার বলে যাচ্ছি যে সনদটা বাস্তবায়িত হবে। আমাদের সকলের আলোচনার মাধ্যমে এবং সকলের নোট ডিসেন্স গুলো কনসিডার করে তারপরে সনদটা বাস্তবায়ন। সনদ যে আসবে না এরকম কনভারসেশন কিন্তু কখনো হয়নি। কিন্তু তো সেই গণভোটে জায়গাতে যেটা আমরা হয়েছে, সবাই জি। একমত। সবাই না, একমত কিন্তু আমরা গণভোট সেখানে। তো আসলে পরিষ্কারভাবে এই ৪ টা জায়গায় একেবারে আলোচনা করে সেখানেই তো আসছে গণভোটটা। তো এখন এই গণভোটের রায় যেখানে হয়ে গেছে, যেখানে মানে আপনি হুম, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কথা বলছেন, তিনিও হ্যাঁ ভোট দিতে বলেছেন, হুম, বা হুম, এখন হুম, যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ তিনি সেই কমিশনে নিয়মিত গিয়েছেন, তার মতামত দিয়েছেন এবং তার মতামতও খুব গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে। গণভোটের ধারণাটাও বিএনপির কাছ থেকে এসেছে। তো যেখানে হয়ে গেছে অলরেডি, যেখানে গণভোটের রায়ে হুম, যেটা বলা হচ্ছে যে ৪ টা বিষয় হুম, এইভাবে করা হবে, সেটার উপর হুম। গণভোটের রায় এবং সেখানে ৭০% মানুষ পক্ষে ভোট দিয়েছে। তো সেখানে আবার নতুন করে আলোচনার কি আছে আসলে? সেইটাই যখন আপনি একটা সংবিধানের পরিবর্তন আনতে যাবেন, যখন অবশ্যই আলোচনার আছে এবং সরকারের পক্ষ থেকে আপনি যেটা বললেন, সরকার কিন্তু একবারও আমার স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বললেন, প্রধানমন্ত্রীর কথা একবারও বলেনি যে সনদটা আসবে না।
তারা কিন্তু বারবারই বলছে সনদটা আসবে। আমরা সরকারকে ততটুকু সময় দেই এবং আমরা সামনে ইনশাআল্লাহ দেখতে পাবো সেটা। আরেকজন দর্শকের একটি প্রশ্ন নেই। তার নাম নাফিসা তাসনিম। তিনি শিক্ষার্থী। বাংলাদেশে এখন আমরা জানি যে মেয়েদের সেফটি সিকিউরিটি সেরকম একটা খুব একটা নাই। আ এর জন্য দেখা যায় যে একটা মেয়ে রেপ হইছে বা হচ্ছে রেপ ভিকটিম, তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে না, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তাকে হচ্ছে সবসময় ব্লেম করা হয় যে একটা মেয়ে হচ্ছে রাত্রেবেলা কেন সে হচ্ছে রাত্রে বের হইছে। বাট দেখা যায় যে অনেক ক্ষেত্রে যে হচ্ছে মানে রেপিস্ট বা যে হচ্ছে হ্যারাসমেন্টটা করে তাকে মানে খুব একটা হচ্ছে প্রশ্ন করা হয় না, বাট সবসময় ব্লেমটা দেওয়া হয় হচ্ছে মেয়েকেই। সো এমন কোন হচ্ছে পদক্ষেপ আমরা নিতে পারি যেখানে হচ্ছে যারা ভিকটিম তারা ওইভাবে হচ্ছে মানে জাজও হলো না, আবার তাদেরকে হচ্ছে তারা যে এত বড় একটা মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যায় বা হচ্ছে তারা যে এরকম একটা বাজে একটা সিচুয়েশন ফেস করে, তো এখান থেকে আমরা কিভাবে বাংলাদেশে এখন পরিত্রাণ পেতে পারি? অবশ্যই এটা হচ্ছে আমি বলব যে এটা আমাদের দেশে আ কালচারাল প্র্যাকটিস মনে হয় যে আ যিনি ভুক্তভোগী বা যিনি যাকে হত্যা করা হয়েছে বা ধর্ষণ করা হয়েছে বারবার সেই দিকেই আ দেখা যায় যে আ ইভেন সংবাদ মাধ্যমগুলাতেও দেখা গেলে যে ভুক্তভোগীর ছবিটাই কিন্তু আসে। যেটা আসলে ঠিক না, যেটা রাইট না। আর ভুক্তভোগীকে সেই জায়গা মানে যে জায়গাগুলো স্পর্শকাতর সেই জায়গাগুলোকেই বারবার জিজ্ঞেস করা হয়। তো এইটা আমার দেশে আমার মনে হয় অতটুকু সচেতনতা কি আমরা ক্রিয়েট করতে পেরেছি কিনা সকলের মধ্যে, সর্বস্তরের জনগণের মধ্যে। কারণ এটা যে শুধুমাত্র এক শ্রেণীর লোক করছে সেটা না। সারা বাংলাদেশে আপামর মানুষ এবং যার মানসিকতা বা যার সামাজিক সচেতনতা যতটুকু নেই সেই জায়গা থেকেই কিন্তু এটা আসছে। তো আমাদের যেটা দরকার ১ম এই এইটার জন্য যে সামাজিক সচেতনতা মানে অবশ্যই বৃদ্ধি করা এবং এই জিনিসগুলো নিয়ে আমরা আসলে আমাদের স্কুল পর্যায় থেকে আমরা যখন বড় হই সামাজিকভাবে চলার ক্ষেত্রে আ এবং এইরকম স্পর্শকাতর বিষয়গুলোতে কিভাবে আমরা আমাদের ব্যবহার করব, আমাদের কথা বলবো, আমাদের শব্দচয়ন করব, আমাদের এই জিনিসগুলো শিখেই আসা উচিত। যেটা কিন্তু আমাদের মধ্যে এখন নাই। সেই জায়গাগুলোতে আমার মনে হয় সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা এখন একদম প্রাইমারি লেভেল থেকে এক শুরু করা উচিত। এটা আমাদের অবশ্যই সবার দাবি, বাংলাদেশের সবার দাবি এবং সেটা ছাড়া আমরা যেই কালচার দেখতে পাচ্ছি বা দেখেছি বিগত সময়ে, এটার বাইরে আমাদেরকে আসতে হলে আমাদেরকে এভাবেই ভিতর থেকে একদম গোড়া থেকে গড়ে তুলে আনতে হবে। একজন নারী সংসদ সদস্য হিসেবে মানে আপনি আসলে আগামী ৫ বছর কি করার প্রত্যাশা করছেন? মানে আপনার নিজের পরিকল্পনা কি? আম খুব ভালো প্রশ্ন। তো একজন নারী সংসদ সদস্য হিসেবে আপনি যেটা বললেন, আমি আসলে আমাকে একজন সংসদ সদস্য হিসেবেই দেখি। আর নারী সংসদ সদস্য হিসেবে যখন বলে তখন দায়িত্বটা আরেকটু বেড়ে যায়। তো সেই জায়গা থেকে কারণ আমরা যখন আ রাজনীতিতে আসছি এবং রাজনীতিতে আসার পরে যখন সংসদ সদস্য হই, সেই জায়গাটাতে আমাদের মানে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো অনেক বেশি থাকে। আপনি জানেন সেটা। আ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে যেকোনো কিছুতে আ আমাদেরকে অনেক বেশি অ্যাসাল্ট এর মুখোমুখি হতে হয়। এই জায়গায় আমার মনে হয় একজন সংসদ সদস্য হিসেবে আমি চেষ্টা করব আরো একজন নারী বা আরো নারীদের অংশগ্রহণ সুনিশ্চিত করার জন্য প্রত্যেকটা আ আমাদের যা করার বা দলের সাথে দলের কি পদক্ষেপ নেওয়া দরকার প্রত্যেকটা রাজনৈতিক দলের ক্ষেত্রে সেই অবস্থাটার যেন সুযোগ বৃদ্ধি করা যায় এবং শুধুমাত্র সংসদে না আ দলের একদম আ জেলা, উপজেলা সকল লেভেলে যেন নারীদের অংশগ্রহণ থাকে এবং অ অংশগ্রহণ শুধু অংশগ্রহণের নামে না। তারা যেন তাদের মত প্রকাশ করতে পারে। সেই অর্থে যেন করা সম্ভব হয় আমরা আ সেটা যদি সৃষ্টি করতে পারি আমার মনে হয় সেই লক্ষ্যে কাজ করে যাব। নারীদের নিরাপত্তা আ যেটা আ অসম্ভব রকম এখন হুমকির মুখে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি অনেক মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। তো নারীদের নিরাপত্তার ক্ষেত্রে যেই সচেতনতাটা বৃদ্ধি করাটা এটা খুব বেশি জরুরি আমার আমার মনে হয় একজন নারী হিসেবে। তো সেই জায়গাতে কাজ করার কারণ প্রত্যেক এলাকাতে এটা নিশ্চিত করা যে আ একটা মেয়ে সকালে বের হয়ে যে রাতে কাজ করে ফেরত আসা পর্যন্ত সে সুরক্ষিত কিনা, তার কর্মক্ষেত্রে সে সুরক্ষিত কিনা এবং চলাচলের ক্ষেত্রে রাস্তায় সে সুরক্ষিত কিনা। এইটা কিন্তু সামাজিকভাবে আ সচেতনতা বৃদ্ধির মাধ্যমে, সামাজিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে যেমন কমিউনিটি লেভেলে আমরা যদি এরকম ব্যবস্থা রাখি যে না আ
কোনো রাস্তায় যদি কখনো লাইট বা বাতিও না থাকে, সেটা ইমিডিয়েটলি কমিউনিটির মধ্যে যেই সোসাইটি থাকে বা কমিউনিটি থাকে, তারা যেন ইমিডিয়েট সেই পদক্ষেপগুলো গ্রহণ করতে পারে। সঞ্জিদা ইসলাম তুলি, ডয়চে ভেলেকে সাক্ষাৎকার দেয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাই। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। আগামী সপ্তাহে আপনারা কাকে এই অনুষ্ঠানে অতিথি হিসাবে দেখতে চান লিখুন মন্তব্যে। আর ডয়চে ভেলে বাংলা রয়েছে টিকটকে, আমাদের সেখানেও অনুসরণ করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।